বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আইসিটি শিক্ষক এস.এম. মুস্তাক আহমেদ আরামবাগ হাই স্কুল ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকের আলোচ্য বিষয় ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML। 1989 সালে সুইজারল্যান্ডের জেনেভায় ওয়েবের জন্ম হয়। 1992 সালে গ্রাফিক্যাল ব্রাউজার NCSA মোজাইক উদ্ভাবিত হলে সারা বিশ্বে ওয়েবের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বর্তমানে সারা বিশ্বে বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচার প্রসারের জন্য ইন্টারনেটের সহায়তায় ওয়েবসাইটের মাধ্যমে পণ্যের প্রচার কাজ পরিচালনা করে থাকে। তাছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের কার্যাবলী সম্পর্কে ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ করে থাকেন। আমি পূর্বে উল্লেখ করেছি আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML। তাই ওয়েব ডিজাইন এর খুঁটিনাটি বিষয়গুলো আমরা আজকের আলোচনায় বিস্তারিতভাবে বলবো। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি। এই ওয়েব ডিজাইনের HTML এর পরিচিতির ভিতর আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন ব্যাখ্যা করতে পারবো এবং ওয়েব ডিজাইন সম্পর্কিত বিভিন্ন টার্মগুলো ব্যাখ্যা করতে পারবো। তাহলে শুরু করা যাক। ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা হয়। সাধারণত ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যে সকল সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ড্রিমওয়েভার এবং ফটোশপ। আমরা নিচে একটা ছবি দেখছি। এই ছবিটা একটা ওয়েব ডিজাইনের ছবি। এর বিভিন্ন কালার দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা একটা ওয়েব ডিজাইনের সৌন্দর্য কিভাবে ফুটিয়ে তুলতে হবে, যে ব্যক্তি ওয়েব ডিজাইনের কাজটা পরিচালনা করবে তার উপর নির্ভর করবে সে কতটুকু সুন্দর করে এটাকে আকর্ষণীয় করে তুলতে পারে। যে যত বেশি এই ওয়েব ডিজাইনের বাহ্যিক সৌন্দর্যটাকে আকর্ষণীয় করে তুলতে পারবে, তার ওয়েব ডিজাইনের পরিচিতি বা মার্কেটিং পরিচিতি তত বেশি ভালো হবে। ওয়েব ডিজাইন এর সাথে ইন্টারনেটের একটা বিশাল সম্পৃক্ততা আছে। আমরা জানি ইন্টারনেটটা কি? ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে যোগাযোগ ব্যবস্থা বলা হয়। 1969 সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম ARPANET, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক, এটা দিয়ে যাত্রা শুরু করা হয়েছে 1969। অর্থাৎ 1969 সালে সর্বপ্রথম ARPANET এই ইন্টারনেট প্রযুক্তি দিয়ে তাদের যাত্রা শুরু করেছেন। আর ইন্টারনেট কি? আমরা সবাই ইন্টারনেটের সাথে মোটামুটি সবাই পরিচিত। আমরা আমাদের নিত্য নৈমিত্তিক যে বিভিন্ন কাজগুলো আছে সেগুলো সবগুলো কাজে আমরা ইন্টারনেটের সহায়তা করে থাকি। অর্থাৎ বিভিন্ন কাজের সমন্বয়গুলো কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সমন্বয় করা হয়। কোথায় কোন কাজ কিভাবে হচ্ছে এই তথ্যগুলো আমরা জানার জন্য আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য অনলাইনে আপলোড করা, দেখা, জানা, বোঝার জন্য, বিভিন্ন গান শোনার জন্য আমাদের ইন্টারনেটে ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও
তোমরা বর্তমানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে সবাই জানো, যা তোমাদের নিত্য নৈমিত্তিক হয়ে গিয়েছে। এটাও আমরা ইন্টারনেটের কল্যাণে পাচ্ছি। তাছাড়াও আমাদের অনলাইন যে ক্লাসগুলো আমরা করতেছি, এই ক্লাসগুলো যে তোমরা দেখবা, সেটাও কিন্তু আমাদের ইন্টারনেটের কারণেই হচ্ছে। এরপরে আমরা সে ওয়েবটা কি? ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। অর্থাৎ ইন্টারনেটের সহায়তায় ওয়েবসাইট থেকে কোন তথ্য সংগ্রহ করাকে বলা হচ্ছে ওয়েব। ওয়েবকে WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবও বলা হয়। ওয়েবে 3টা প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। একটাকে বলা হচ্ছে HTML, যে কাজগুলো আমরা শিখবো, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার দ্বারাই অর্থাৎ যে প্রোগ্রামিংয়ের দ্বারাই আমরা HTML তৈরি করে থাকি, অর্থাৎ ওয়েব ডিজাইন তৈরি করে থাকি, সেটা হচ্ছে আমাদের HTML। দ্বিতীয়ত আমাদের শিখতে হবে HTTP, যার মিনিং হচ্ছে আমাদের এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ যে পথ দিয়ে তথ্যগুলোকে আদান প্রদান করা হয়, আদান প্রদান করার কাজে সহায়তা করা হয়, সেটাকে বলা হচ্ছে HTTP। এবং তৃতীয় হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। আমরা HTML এর মাধ্যমে যখন কোনো একটা প্রোগ্রাম রান করার পর HTTP এর মাধ্যমে আমরা এটাকে ট্রান্সফার করব এবং ব্রাউজারের মাধ্যমে সেটাকে আমরা রিসিভ করে আমরা প্রদর্শন করব, ক্লায়েন্টের মাধ্যমে আমরা এটা প্রদর্শন করব। অর্থাৎ 3টা প্রযুক্তির সমন্বয়ে আমাদের ওয়েবটা গঠিত হয়ে থাকে। তাহলে তৃতীয়টা হচ্ছে কি আমাদের ওয়েব ব্রাউজার, যে প্রোগ্রাম সার্ভার থেকে ডেটা রিসিভ এবং অনুবাদ করে ক্লায়েন্টকে ফলাফল প্রদর্শন করে। ক্লায়েন্ট কার? আমরা। অর্থাৎ তারা সার্ভার থেকে তথ্য সংগ্রহ করবে এবং আমাদেরকে কি করবে? প্রদর্শন করে দেখাবে। সেটা হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। আমরা আসি ওয়েব পেজ কি। শিক্ষার্থীরা, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। HTML এর কাজ শিখতে হলে এরগুলোকে জানতে হবে এবং এখান থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সংক্ষিপ্ত 1 নম্বর অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের আসে। কাজে এটা আমরা ভালো করে মনোযোগ করব। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট। ওয়েব পেজ হলো এক ধরনের ইলেকট্রনিক ডকুমেন্ট, যা সাধারণত HTML এই ভাষায় লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে URL এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে দেখতে পারে। একটি ওয়েব পেজে টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। আমরা যখন কোনো ব্রাউজার ব্যবহার করে URL এর ভিতরে লিখি, টাইপ করি, অর্থাৎ যে ওয়েবসাইটে যেতে চাই সেই ওয়েবসাইটের নাম, অথবা ধরো আমরা ইউটিউবে যেতে চাচ্ছি, তখন আমরা লিখতে হবে ওই URL এর ভিতরে লিখতে হবে আমাদের ইউটিউব। তখনই আমরা ইউটিউবে সরাসরি চলে যাচ্ছি এবং ইউটিউবে গেলেই আমরা বিভিন্ন প্রকার জিনিসগুলো দেখতে পাচ্ছি, ছবি, আকর্ষণীয় ইমেজ, টেক্সট, ফাইল, অডিও, ভিডিও। আমার যখন যেটা প্রয়োজন তখন আমি সেটা ওখান থেকে দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে আমাদের ওয়েব পেজ। আর ওয়েবসাইট হলো একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় তাকে বলা হয় হোম পেজ। ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কের সমাহার। অর্থাৎ ওয়েব পোর্টালে গিয়ে আমরা যত ধরনের ওয়েবসাইটগুলো তৈরি করে থাকি সবগুলো ওয়েবসাইটে লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে আমরা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। এই ধরনের বিভিন্ন লিঙ্কের সমাহারকে বলা হয় ওয়েব পোর্টাল। যেমন বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েব পোর্টাল আছে www.bangladesh.gov.bt। এটি হচ্ছে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েব পোর্টাল, যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংগৃহীত ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে।
বিভিন্ন লিঙ্কগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এরা কাদের লিঙ্ক দেখতে পাবো? বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন তথ্যের লিঙ্কগুলো আমরা দেখতে পাবো। এখানে শিক্ষার্থী একটা জিনিস খেয়াল করো, .gov, আর .gov বলতে বোঝাচ্ছে এই ডোমেইন নেমটা গভর্নমেন্টের, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে .gov ব্যবহার করা হয়। এবং .bd যেটা আছে, এই বিডি দ্বারা বোঝাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ডোমেইন নেম এটা আমরা ইউজ করেছি। কিছুক্ষণ আগে আমরা ইউআরএল সম্পর্কে বলেছিলাম। ইউআরএল হচ্ছে কি আমাদের ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ ইন্টারনেটে ওয়েবের অবস্থান বা ঠিকানার জন্য ইউআরএল ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা কোন ঠিকানায় কাজ করতেছি, কোথায় কাজ করতেছি, এই যে ঠিকানাটা ব্যবহার করা হয় জন্য ইউআরএল ব্যবহার করা হয়। ইউআরএল এ মূলত তিনটা অংশ নিয়ে কাজ করে। ইউআরএল মূলত তিনটা অংশ নিয়ে কাজ করে। এক নম্বর হচ্ছে নেটওয়ার্ক, প্রোটোকল, হোস্ট নেম অথবা অ্যাড্রেস, আর হচ্ছে ফাইল আর রিসোর্স লোকেশন। তাহলে আমরা এখানে কি পাইলাম? ইউআরএল তিনটা বিষয় নিয়ে কাজ করে। একটা নেটওয়ার্ক প্রোটোকল, হোস্ট নেম আর অ্যাড্রেস, আর তৃতীয় হচ্ছে আমাদের ফাইল আর রিসোর্স লোকেশন। আমরা খেয়াল করে আমরা অনেকগুলো জিনিস বুঝতে পারবো। এখান থেকে এক নম্বর আমাদের প্রোটোকল। প্রোটোকলটা কি? আমরা এর আগে বলেছি, যার ভিতর দিয়ে তথ্য আদান প্রদান করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রোটোকল। এর আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম প্রোটোকল। HTTP, যার ভিতরে তথ্যগুলো আমরা আদান প্রদান করে থাকি, সেটাকে বলা হচ্ছে আমাদের প্রোটোকল। দুই নম্বর আমরা বলছিলাম হোস্ট নেম আর অ্যাড্রেস। এখানে দুই নম্বর আমরা কি লিখলাম? ডোমেইন। ডোমেইনটা কি? অর্থাৎ যে নামে ইউআরএল এ সার্চ করলে আমরা তথ্যগুলো খুঁজে বের করতে পারবো, সেটা হচ্ছে আমাদের ডোমেইন। ডোমেইনটা কিরকম হতে পারে? যেমন আরামবাগ স্কুলের ডোমেইন নেম ARSC, এটা থেকে ডোমেইন নেম। ARSC থেকে আমাদের ডোমেইন নেম। তাহলে আমরা ARSC দিয়ে যদি ইউআরএল এর মধ্যে সার্চ দেই, তখন আমাদের আরামবাগ স্কুলের নেমটা চলে আসবে। ডোমেইন নেমটা পুরোটা কিভাবে লেখা থাকবে? www. এখানে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে sctcbd.com। ঠিক আছে। এর মধ্যে সাব ডোমেইন হচ্ছে আমাদের www, এটিকে বলা হয় আমাদের সাব ডোমেইন, এবং ডোমেইন নেম বলা হচ্ছে আমাদের sctcbd। এবং .com বলা হচ্ছে .com দ্বারা বোঝাচ্ছে যে কমার্শিয়াল। কমার্শিয়াল কাজে যদি আমরা কোনো ওয়েবসাইট ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের .com নিতে হয়। এটাকে বলা হচ্ছে আমাদের টপ লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন। এবং কেউ যদি আমরা কান্ট্রি নেম ইউজ করতে চাই, সেক্ষেত্রে .bd আমরা ইউজ করতে পারি, সেটা থেকে আমাদের কান্ট্রি ডোমেইন নেম। তাহলে আমাদের যদি .bd থাকে তাহলে এটা হবে কান্ট্রি ডোমেইন নেম। যদি বলা থাকতো ইন্ডিয়ার ক্ষেত্রে থাকতো তাহলে .in থাকতো, আমরা ইন্ডিয়ান লিখতাম। যদি ইউএসএ বলা থাকতো কান্ট্রি ডোমেইন .us হতো আমাদের। ঠিক তদ্রুপ টপ লেভেল ডোমেইনের ক্ষেত্রে আমরা যেমন এখানে লিখছি .com, এই .com দ্বারা বুঝিয়েছি আমরা কমার্শিয়াল ওয়েবসাইট। যদি আমরা লিখলাম .gov, সেক্ষেত্রে হতো এটা আমাদের গভর্নমেন্ট। টপ লেভেলের নাম, টপ লেভেল ডোমেইন হতো আমাদের গভর্নমেন্ট, টপ লেভেল .gov হতো। অথবা যদি আমরা দেই .org, তখন আমাদের এইটা টপ লেভেল ডোমেইন নামটা হতো আমাদের অর্গানাইজেশন। এরকম বিভিন্ন নাম আমরা এখান থেকে দিতে পারি। তৃতীয়ত অংশ থেকে আমাদের ডাইরেক্টরি বা পাথ, সেটা আমরা এটা বলছি NIT ফর্ম। সার্ভার কম্পিউটারে একটি ফোল্ডার যেখানে ওয়েব পেজগুলো অবস্থান করে, অর্থাৎ সার্ভার কম্পিউটারে একটা ফোল্ডার যেখানে আমরা ওয়েবের পেজগুলো সংরক্ষণ করে রাখি, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্টরি। যেমন ইউআরএল যেটা আছে, এর NIT.com হলো আমাদের ডাইরেক্টরি। আমাদের NIT.com থেকে আমাদের ডাইরেক্টরি। এটা আমরা অনেকেও এর ব্যবহারটা এই মুহূর্তে আমরা বুঝবো না। যারা আমরা HTML এ কাজ করব বা HTML এ একটা প্রোগ্রাম রান করলে তখন আমরা জিনিসটা বুঝতে পারবো, দ্রুত সময়ের মধ্যে বুঝতে পারবো। এবং ফাইল নেম ও ডকুমেন্ট নেম, যেমন আমরা এখানে লিখছি 4 নম্বরে ফাইল নেম ও ডকুমেন্ট নেম index.html। আমরা যত ধরনের ফাইলগুলো আছে সবগুলো ফাইলে কিন্তু .html দিয়ে কিন্তু আমাদের সেভ করতে হয়। এবং ইন্ডেক্স নেমটা ওটা আমরা যখন পরবর্তী পর্যায়ে
আমরা ওয়েব ডিজাইনের কাজগুলো করব, ওই সময়টা আমরা এই বিষয়গুলোর উপর আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে আমরা এরপরে আসি ওয়েব প্রোটোকল। ওয়েব প্রোটোকলটা কি? প্রোটোকল আমরা বলতে বুঝি তথ্য বিনিময় বা যোগাযোগ পদ্ধতি যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করা অনুমোদন করে দেয়, অর্থাৎ সংযোগ স্থাপন করার অনুমতি দেয়, সেটা হচ্ছে আমাদের প্রোটোকল। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে তথ্যের আদান প্রদান করার জন্য ওয়েব ব্রাউজার ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি প্রদান করে, এটাকে বলা হচ্ছে আমাদের ওয়েব প্রোটোকল। সব ওয়েব প্রোটোকলই HTTP দ্বারা শুরু হয়ে থাকে। আমরা নিচে কিছু প্রোটোকলের উদাহরণ দিলাম: হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিক্রেট ফাইল ট্রান্সফার প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এরকম বিভিন্ন প্রোটোকল আমাদের দেখতে পাবো। আমরা এরকম বিভিন্ন প্রোটোকল সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। শিক্ষার্থীরা, আমরা এখন খেয়াল করি ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভারটা আসলে কি? ডিএনএস সার্ভারের পূর্ণ রূপ হচ্ছে আমাদের ডোমেইন নেম সিস্টেম সার্ভার। অর্থাৎ আমরা যখন ব্রাউজারে কোনো ওয়েব অ্যাড্রেস লিখে রিকোয়েস্ট করি অথবা সার্চ ক্লিক করি, তখন ব্রাউজার প্রথমে ওয়েবের অ্যাড্রেসের জন্য আইপি অ্যাড্রেস দিয়ে ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট পাঠায়। অর্থাৎ আমি লিখলাম ইউটিউব লিখে সার্চ দিলাম, তো ইউটিউবটার একটা আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসটা আলোকে ডিএনএস সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠায়। ডিএনএস সার্ভার সকল ওয়েবের অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেসগুলো তারা সবসময় সংরক্ষণ করে রাখে। অর্থাৎ প্রত্যেকটা ডোমেইন নেম এর এক একটা আইপি অ্যাড্রেস থাকে, যে আইপি অ্যাড্রেসগুলো ডিএনএস সার্ভার এগুলো সংরক্ষণ করে রাখে। তাই ডিএনএস সার্ভার ওয়েব অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেসগুলো ব্রাউজ করার সাথে সাথে সে কি করতে পারছে, আইপি অ্যাড্রেসের ওয়েব ব্রাউজারের ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট পাঠায় এবং ওয়েবসাইটটি সাথে সাথে প্রদর্শিত হয়ে যায়। অর্থাৎ আমি যদি বলি ইউটিউব, এটাকে আমি যদি সার্চ দিই, তখন ইউটিউবের আইপি অ্যাড্রেস ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট করা হয়। ডিএনএস সার্ভার আগে থেকেই এই আইপি অ্যাড্রেসগুলো সংরক্ষণ করা থাকে। এই আইপি অ্যাড্রেসের আলোকে ডিএনএস সার্ভার সরাসরি আইপি অ্যাড্রেসের মাধ্যমে কোন ডোমেইন নেমটাকে আইডেন্টিফাই করা হচ্ছে, সে আইডেন্টিফাই আলোকে ওয়েবসাইটটা আমাদের প্রদর্শন করে থাকে। শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি ওয়েব সার্ভার। ওয়েব সার্ভারটা কি? যে কম্পিউটারে ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে তাই ওয়েব সার্ভার। অর্থাৎ যে কম্পিউটারে ওয়েবের পেজগুলো সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। সার্ভার কম্পিউটারে রয়েছে প্রয়োজনীয় সফটওয়্যার এবং নেটওয়ার্কিং সুবিধা, যার সাহায্যে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের চাহিদা অনুসারে ওয়েব সার্ভিস প্রদান করে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিংটা কি? ওয়েব পেজ তৈরির পর পেজ সংক্রান্ত সকল তথ্য ও ইনফরমেশন ডোমেইন নাম বা ইউনিক নামের মাধ্যমে জমা রাখার প্রক্রিয়াকে ওয়েব হোস্টিং বলে। আর যে সার্ভার কম্পিউটারটি ওয়েবসাইটটি হোস্টিং করার দায়িত্ব নেয় তাকে বলা হয় হোস্টিং সার্ভার বা হোস্টিং কম্পিউটার। জিনিসটা আরেকবার আমরা খেয়াল করি, অনেকে এই জিনিসটা আমরা এলোমেলো করে ফেলি বা সার্ভার কম্পিউটারটাকে এলোমেলো করে ফেলি। আগে সার্ভার কম্পিউটারে আমরা আসি। যে সার্ভার কম্পিউটারটি ওয়েবসাইটটিকে হোস্টিং করার দায়িত্ব, হোস্ট মানে কি দেখানোর দায়িত্ব নেয়, তাকে বলা হয় হোস্টিং সার্ভার। ঠিক আছে। আর ওয়েব পেজ তৈরি করার পর পেজ সংক্রান্ত সকল তথ্য ও ইনফরমেশন ডোমেইন নাম বা ইউনিক নামের মাধ্যমে জমা রাখার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব হোস্টিং। অর্থাৎ ওয়েব পেজে সকল প্রকার তথ্য এবং ইনফরমেশন এগুলো জমা রাখার প্রক্রিয়াকে বলা হচ্ছে আমাদের ওয়েব হোস্টিং। হোম পেজ,
পরস্পর সম্পর্কিত কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত হয়। পরস্পর সম্পর্কিত কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে এক ওয়েবসাইট গঠিত হয়। ব্রাউজারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি ওয়েবসাইট ওপেন করলে যে পেজটি প্রথম প্রদর্শিত হয় তাকে বলা হয়, আর সেই পেজটিকে বলা হয় হোম পেজ। অর্থাৎ কোনো ওয়েবসাইটে আমরা প্রবেশ করার পর যে পেজটি প্রথম প্রদর্শিত হবে তাকে বলা হয় হোম পেজ। আমরা আসি আইপি অ্যাড্রেস। আমরা আগে বলেছিলাম প্রত্যেকটা ডোমেইন নেমের আলোকে একটা আইপি অ্যাড্রেস কিন্তু ডিএনএস সার্ভার সংরক্ষণ করে রাখে। আমরা খেয়াল করি এখানে আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার বা যন্ত্রে বা ওয়েবসাইটে একটি অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা থাকে। এই অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানাটাকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দুই প্রকার, একটা IPv4 এবং IPv6। IPv4 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বর্তমানে IPv4 বহুল ব্যবহৃত একটা আইপি অ্যাড্রেস। এর 4টি অংশ আছে, প্রত্যেকটা অংশে 8টি বাইনারি, অর্থাৎ মোট 32টি বিটের প্রয়োজন। প্রত্যেকটা অংশের মধ্যে 8টি বাইনারি থাকে এবং মোট 32টি বিটের প্রয়োজন। প্রতিটি অংশ ডট দ্বারা পৃথক করা হয়। প্রত্যেকটা অংশকে আমরা এখানে ডট দ্বারা পৃথক করে থাকি। IPv4 দ্বারা মোট 2^32 সংখ্যক অদ্বিতীয় আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। IPv4 এর অ্যাড্রেস সাধারণত ডেসিমেল ফরম্যাটে লেখা হয়। প্রতিটি ভাগে ডেসিমেল সংখ্যাটি 0 থেকে 255 এর মধ্যেই কোন একটি সংখ্যা হয়। আমরা নিচে IPv4 এর একটা আইপি অ্যাড্রেস দিয়েছি 172.168.254.1। প্রত্যেকটাই কিন্তু আমরা আগে বলেছি প্রত্যেকটা অংশ ডট দ্বারা পৃথক করা হয়। এখানে 172 পর একটা ডট আছে, আমরা ডট দ্বারা এগুলো কি করছি পৃথক করেছি এবং এই আইপি অ্যাড্রেসটাকে আমরা ডেসিমেল ফরম্যাটে লেখা হয়। ডেসিমেল ফরম্যাটে লেখা হয়। আমরা জানি সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি 4 প্রকার, এটা আমরা অনেক আগে পড়েছিলাম। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরকম কিন্তু এখানে আমাদের এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমাদের দেওয়া আছে এবং প্রত্যেকটা ডটের আগে যে সংখ্যাগুলো আছে এটাকে আমরা 8টা বিটে ভাগ করেছি। এখানে কিন্তু আমাদের IPv4 এখানে 4টা আছে, 4টা বিট। প্রত্যেকটা বিটে যদি 8টা করে থাকে, 4টা বিট থাকে 4 আর 32 বিট আমাদের এখানে 32টা বিট আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে আমরা আসি IPv6। IPv6 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv6 এর প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 8টি ভাগ থাকে এবং প্রতি ভাগে 16টি বিট থাকে। এখানে 8টা ভাগ থাকে এবং প্রত্যেকটা ভাগে আমাদের 16টা বিট থাকে, অর্থাৎ মোট 128টি বিটের প্রয়োজন হয়। প্রতিটি ভাগ ডট দ্বারা পৃথক করা, প্রতিটি ভাগ বা অংশ ডট দ্বারা পৃথক করা হয়ে থাকে। IPv6 দ্বারা মোট 2^128 সংখ্যক অদ্বিতীয় আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। IPv6 এর অ্যাড্রেস সাধারণত হেক্সাডেসিমেল ফরম্যাটে লেখা হয়। আমরা আগে আমরা বাইনারি যখন করেছিলাম, আমরা যখন সংখ্যা পদ্ধতি করেছিলাম তখন আমরা হেক্সাডেসিমেল সম্পর্কে আমরা ধারণা ছিল আমাদের 0 থেকে 15 পর্যন্ত হেক্সাডেসিমেল সংখ্যা এবং ABCDEFGH মোট 16টা বিট আমাদের এখানে পেয়ে থাকি। মোট 16টা বিট আমরা এখান থেকে পেয়ে থাকি। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। IPv4 এবং IPv6 এর মধ্যে কিছু পার্থক্য আমরা খেয়াল করি। IPv4 1981 সালে আবিষ্কার করা হয়েছে আর 1999 সালে IPv6। IPv4 এ 32টা বিট এবং 6 এ আছে আমাদের 128 বিট। IPv4 2^32 সংখ্যক অদ্বিতীয় আইপি অ্যাড্রেস পাওয়া যায়।
আর IPv6 এ পাওয়া যায় 2^128 সংখ্যক অদ্বিতীয় আইপি অ্যাড্রেস। IPv4 ডেসিমেল সংখ্যা পদ্ধতি, আর IPv6 হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। শিক্ষার্থীরা, আমরা HTML অনেকগুলো খুঁটিনাটি বিষয় আমরা দেখলাম। এখন আমরা আসছি ডোমেইন নেমটা কি। ডোমেইন নেম ইন্টারনেটের ইউনিক নাম, যা কোনো একটা সার্ভারকে নির্দেশ করে। যেমন তোমরা সবাই এটা ব্যবহার করো www.facebook.com, এর পরিবর্তে যদি আমি লিখি 31.13.778.35 এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুকের ওয়েবসাইটটি ব্রাউজ করা যায়। অর্থাৎ তাহলে আমরা একটু আগে যে জিনিসগুলো তোমাদেরকে বললাম, প্রত্যেকটা ডোমেইন নেমের আলাদা একটা আইপি অ্যাড্রেস থাকে। আমি যদি আইপি অ্যাড্রেসে টাইপ করি, তাহলে কিন্তু আমি এখান থেকে আমরা সরাসরি ডোমেইন নেম অনুসারে আমরা আমাদের ফেসবুকটা এখান থেকে খুলতে পারবো। যদি আমি ফেসবুক লিখি, ভেরি গুড, ফেসবুক থেকে আমরা সরাসরি ফেসবুকে যেতে পারছি। অথবা ফেসবুকের পরিবর্তে যদি আমরা ফেসবুকের যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাও দেই, তাহলে আমরা কি পারবো, সরাসরি ফেসবুকে ঢুকতে পারবো। মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেইন নেম ব্যবহার করে, কারণ আইপি অ্যাড্রেস আমাদের মনে রাখা অনেকটা কষ্টকর। তাই ডোমেইন নেম টাইপ করে লেখাটা সহজ এবং মনে রাখাটা আমাদের জন্য সহজ। প্রতিটি ডোমেইন নেম ইন্টারনেটে পরিচালকের অনুমোদিত হতে হয়। অর্থাৎ আমরা যে ডোমেইন নেমটা ইউজ করি না কেন, এটা অবশ্যই অনুমোদিত হতে হবে, এবং এটা অনুমোদন নেওয়ার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়। যেমন আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম তোমাদেরকে, mus.maliha@gmail.com। এখানে gmail.com হচ্ছে ডোমেইন নেম। প্রত্যেকটা ডোমেইন নেমে তিনটা অংশ থাকে। একটাকে বলা হয় সাব ডোমেইন, ডোমেইন নেম, টপ লেভেল ডোমেইন। তাহলে প্রত্যেকটা ডোমেইনে তিনটে অংশ থাকে। একটাকে বলা হচ্ছে সাব ডোমেইন, ডোমেইন নেম, টপ লেভেল ডোমেইন। সাব ডোমেইনটা আমাদের কি, খেয়াল করি আমরা। সাবডোমেইন মূল ডোমেইনের অংশ, যাকে তৃতীয় স্তরের ডোমেইনে বলা হয়। একটি ওয়েবসাইটকে বিভিন্ন সেকশনে ভাগ করতে সাবডোমেইন ব্যবহার করা হয়। যেমন www.google.com একটি ডোমেইন, যার সাবডোমেইন হলো maps.google.com, অর্থাৎ গুগলের সাবডোমেইন হচ্ছে maps.google.com, অর্থাৎ গুগলের ম্যাপস সেকশনটি আলাদা করতে maps.google.com সাবডোমেইন ব্যবহৃত হয়েছে। ঠিক তদ্রুপ টপ লেভেল ডোমেইন, যেটাকে বলা হচ্ছে টপ লেভেল ডোমেইন দ্বারা প্রতিষ্ঠানের ধরন এবং প্রতিষ্ঠানটি কোন দেশে তা বোঝা যায়। প্রতিষ্ঠানটির ধরন এবং প্রতিষ্ঠানটা কোন দেশে তা বোঝা যায়। তাহলে টপ লেভেল ডোমেইন বা TLD এর দুইটা অংশ। একটাকে বলা হচ্ছে জেনেরিক ডোমেইন এবং আরেকটাকে বলা হচ্ছে আমরা কান্ট্রি ডোমেইন। একটা জেনেরিক ডোমেইন, আরেকটাকে বলা হচ্ছে আমাদের কান্ট্রি ডোমেইন। তৃতীয়তে আমরা আসি ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করার একটি সফটওয়্যার। অর্থাৎ যে সফটওয়্যার ইন্টারনেটে ইনফরমেশন বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েব পেজ প্রদর্শনের জন্য কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। কতগুলো জনপ্রিয় ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, নেটস্কেপ ইত্যাদি। শিক্ষার্থীরা, জেনেরিক ডোমেইন এর কিছু নাম আমরা একটু খেয়াল করি। আমরা আগে তোমাদেরকে বলেছিলাম .com সেটাকে বোঝাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান। .mail সেটা হচ্ছে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত একটা ডোমেইন।
.gov রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান, .edu এটাকে দ্বারা বোঝাচ্ছে আমরা শিক্ষা প্রতিষ্ঠান, .net এটা নেটওয়ার্কিং সার্ভিস প্রতিষ্ঠান, .org অলাভজনক বা এনজিও প্রতিষ্ঠান এবং আইএনটি আন্তর্জাতিক সংস্থা, আইএনটি আন্তর্জাতিক সংস্থা। কান্ট্রি ডোমেইন এটা আমরা একটু আগে বললাম, ওয়েব অ্যাড্রেস এর একেবারে শেষ অংশ, তার প্রতিষ্ঠানটি কোন দেশে তা নির্দেশ করে, সেটিকে বলা হচ্ছে কান্ট্রি ডোমেইন। .bd বাংলাদেশ, .uk ইউনাইটেড কিংডম, এরকম আমরা আইএন ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের কান্ট্রি ডোমেইন। আমরা খুঁটিনাটি HTML বিষয়গুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা একটু খেয়াল করি সার্চ ইঞ্জিন। সার্চ বলতে আমরা বুঝি কোনো কিছু খোঁজা। সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের সাইট যা ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সহায়তা করে। ইন্টারনেটে অন্যান্য বিষয়গুলো খুঁজে পেতে সহায়তা করে। কতগুলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন নাম নিচে দেওয়া হলো google.com, yahoo.com, msn.com ইত্যাদি থেকে আমাদের বিভিন্ন সার্চ ইঞ্জিন। এরপরে দেখছি আমরা সার্ভার বা সার্ভার কম্পিউটার। সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলোতে তথ্য সরবরাহ করে। তাহলে সার্ভার কি? সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলোতে তথ্য সরবরাহ করে। বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে, যেমন ওয়েব সার্ভার, মেইল সার্ভার, ফাইল সার্ভার ইত্যাদি। প্রতিটি সার্ভার কম্পিউটার নির্দিষ্ট কাজে নির্দিষ্ট সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ একটা ওয়েব সার্ভার অ্যাপাচি সফটওয়্যারের সাহায্যে ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস করে। ঠিক তদ্রুপ মেইল সার্ভার ইমেল প্রেরণ এবং গ্রহণ করার জন্য SMTP সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল সেবা প্রদান করে। ফাইল সার্ভার নেটওয়ার্কের ফাইল শেয়ার করার জন্য সাম্বা সফটওয়্যার অপারেটিং সিস্টেমে বিল্ট ইন ফাইল শেয়ারিং সার্ভিস ব্যবহার করতে পারে। এটা এক একজনের চয়েসের উপর বা যে ধরনের সফটওয়্যার পাওয়া যায়, সেই যে ধরনের সফটওয়্যারগুলো আমরা পেয়ে থাকি, ওই ধরনের সফটওয়্যারের সহায়তায় আমরা এগুলো করে থাকি। ক্লায়েন্ট বা ক্লায়েন্ট কম্পিউটার। ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার যা একটি দূরবর্তী কম্পিউটার বা সার্ভারকে সংযুক্ত করে এবং রিসোর্স ব্যবহার করে। আমি আবার বলছি, ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার যা একটি দূরবর্তী কম্পিউটার বা সার্ভারকে সংযুক্ত করে এবং রিসোর্স ব্যবহার করে। ক্লায়েন্ট কম্পিউটারে বিভিন্ন ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ ওয়েব ব্রাউজারে আমরা গুগল ক্রোম, অপেরা, ফায়ারফক্স ইত্যাদি। এই ধরনের ক্লায়েন্ট সফটওয়্যার ওয়েব সার্ভারের সাথে সংযোগ করে এবং ওয়েব পেজ প্রদর্শন করে থাকে। ইমেল ক্লায়েন্ট মেইল সার্ভার থেকে ইমেল প্রদর্শন করে থাকে। তাহলে আমরা ক্লায়েন্ট বা ক্লায়েন্ট কম্পিউটারটা আমরা একটু খেয়াল করব। এগুলো আমাদের অনুধাবন বা জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে আমাদের থাকতে পারে। আপলোড এবং ডাউনলোড। আপলোডটা কি? নিজের কম্পিউটারে তো কোনো ডেটা বা ফাইল অন্যের কম্পিউটারে প্রেরণ করাকে বলা হচ্ছে আমাদের আপলোড। অর্থাৎ আমার নিজের কম্পিউটার থেকে কোনো একটা তথ্য অন্য কম্পিউটারে প্রেরণ করব, সেটাকে বলা হচ্ছে আপলোড। আবার ডাউনলোড হচ্ছে গিয়ে প্রয়োজনে অন্যের কম্পিউটার অথবা সার্ভারেতে কোনো ডেটা বা ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে বলা হচ্ছে আমাদের ডাউনলোড। অর্থাৎ অন্য কম্পিউটারে বা সার্ভার থেকে কোনো তথ্য নিজের কম্পিউটারে সংরক্ষণ করা বা ডাউনলোড করাকে বলা হচ্ছে আমাদের ডাউনলোড। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়গুলো দেখলাম, একটু আমরা এই প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা খেয়াল করব। এই বিষয়গুলো আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য বা অর্থাৎ HTML এর বিভিন্ন প্রোগ্রামিং এর কাজগুলো করার জন্য অবশ্যই আমাদের জানা জরুরি প্রয়োজন। আমি আশা করি তোমরা বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা এবং প্র্যাকটিস করবা। পাশাপাশি যদি আমার এই সাইট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে আমাদেরকে জানাবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।